আমাদের ট্রেজারি বেঞ্চ একটা শপথ নিয়ে বসে আছেন। ওনারা এই যে ওনারা 31 দফা নিয়ে এত কথা বলেন, কিন্তু ওনাদের প্রথম দফাটার কথা ওনারা মানতে চান না। আমার কাছে মনে হয় যে ইংরেজরা আসার আগে আমাদের দেশে এই অঞ্চলে গোটা ভারতবর্ষে একটা হিউম্যান বেবিকে পরিপূর্ণ মানুষ করার জন্য যে পদ্ধতি, যে ধরনের শিক্ষা দেওয়া দরকার, সেই ব্যবস্থাটা ছিল, ভালো মতোই ছিল। যার জন্যে রাষ্ট্র পরিচালনা অথবা জীবন পরিচালনার জন্যে যত বিভাগ আছে, যত দিক আছে, সব জায়গায় যোগ্য দক্ষ মানুষ তৈরি হতো। 1935 সালে আমাদের লর্ড ম্যাকলে যে শিক্ষা ব্যবস্থা দিয়েছিলেন গোলাম তৈরি করার জন্য, আমাদের নিজেদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্য, সেইটা খুব সাকসেসফুলি কাজ করেছে এবং প্রজন্ম থেকে প্রজন্মে আমরা এটা বয়ে বেড়াচ্ছি। এখনও তাদের দেওয়া শিক্ষা ব্যবস্থায় মোটামুটিভাবে চালু আছে, তাদের দেওয়া বিচার ব্যবস্থা চালু আছে, তাদের মতোই পার্লামেন্ট চালু আছে, তাদের মতো এখনও হতে পারেনি। ওইটা হওয়ার জন্য আমাদের স্বপ্ন আছে। কথায় কথায় ওয়েস্ট মিনিস্টারের কথা বলা হয়। তাহলে আমরা লর্ড ম্যাকলে যে আমাদেরকে, আমরা যার কাছ থেকে আসছি, যার কাছে ফিরে যাব, তার কথা ভুলিয়ে দিয়ে আমাদেরকে যে পশ্চিমাদের গোলাম তৈরি করার যে স্বপ্ন নিয়ে, যে ফিলোসফি নিয়ে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, তার ফল আমরা ভোগ করছি। এর জন্যে আমরা এই যে বারবার এটা না ওটা, যেমন এখন নানান রকম অনিয়ম দেখছি, সেটা পরিবর্তন করার জন্য এটা করলে ভালো হবে, ওইটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে, নানান চিন্তা গবেষকরা বলছেন। কিন্তু আসল সমস্যা তো মানব সম্পদ। আমরা যদি মানব সম্পদকে ঠিক মতো মানব সম্পদে পরিণত করার কোনো ব্যবস্থা এই শিক্ষার ব্যবস্থার ভিতর দিয়ে দিতে পারতাম, তাহলে অন্তত এখন যারা ছোট, তারা বড় হওয়ার পরে তাদেরকে নিয়ে আর এত ভাবনা ভাবতে হতো না। শুধু ভাবার দরকার হতো আমরা যারা এখন বড় হয়ে গেছি, আমরা কেমন করে চলবো, এটাকে ঠিক করার জন্য আইন কানুনে কোথায় হাত দেওয়া দরকার, সেটা নিয়ে কথা বললেই হতো। আমাদের এটা 90% উপরে মুসলমান এই দেশে বাস করে। অধিকাংশ ক্ষেত্রে তো মুসলমানরাই রাষ্ট্র পরিচালনা করছে। তারা বিশ্বস্ততার সঙ্গে পরিচালনা করতে পারবে না, এটা কি ভাবা যায়? কিন্তু তাই তো হচ্ছে। আমাদের যত ইতিহাসের বিভিন্ন বাঁকে যত ঐতিহাসিক ঘটনা আছে, এগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য বরাবরই কাজ করা হয়েছে। কোত্থেকে শুরু করবো? যেমন ধরেন 1947 আমরা যে জমিনটুকু পেয়েছিলাম তখনকার পূর্ব পাকিস্তান নামে, আমরা কি তার থেকে জমি বাড়াতে পেরেছি? সেই জমিনটাই তো এখন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতেও আলোচনা হয় যে ওনারা কাজটা ঠিক করেছিলেন কিনা। এটা খুব দুঃখজনক না? আমাদের যারা তখন অত চিন্তা করে তারা জমিন ভাগ করে গেলেন, সেই ভাগ না হলে আমরা এটাকে এভাবে করতেই পারতাম না। কিন্তু তাদেরকে আমরা স্বীকৃতি দিতে চাই না, তাদের ইতিহাস আমরা পড়াতেও চাই না। ঢাকা ইউনিভার্সিটির জন্য যারা অনেক জমি দিয়েছিল, তাদের কথা আমাদের ছাত্ররা, হাজার হাজার ছাত্র ছাত্রী, আমাদের শিক্ষকরা, গুরুজনরা কতটুকু মনে রাখে? মনে তো রাখে না। ঢাকা ইউনিভার্সিটির সৃষ্টি লগ্নে যারা তীব্র বিরোধিতা করেছিল, তাদেরকে ঢাকা ইউনিভার্সিটি পূজা করতে দেখি। এটাকে আমাদের যুবকরা, আমাদের তরুণরা এটাকে পড়বে না? তাদেরকে পড়তে হবে না? জানতে হবে না যে ঢাকা ইউনিভার্সিটি কেমন করে হয়েছিল, কারা বাধা দিয়েছিল, কেন বাধা দিয়েছিল? আমরা তো চাষাভূষার দেশ ছিলাম, এটা তো হিন্টারল্যান্ড ছিল। তা আমরা, আমাদের পূর্বপুরুষ এত কষ্ট করে একটা ইউনিভার্সিটি করার ব্যবস্থা করে গেলেন, তাদের নাম উচ্চারণ করা যাবে না? তাদের নাম উচ্চারণ হয় না? এটা থেকে আমাদের বেরিয়ে আসার দরকার আছে তো। এরপরে দেখেন 52 যে আন্দোলন, এই আন্দোলন তমুদ্দুন মজলিসের নাম কয়জন জানে? আমি করেছি, আমার বাবা করেছে, অমুক করেছে, তমুক করেছে, এগুলো বারবার আলোচনা চলে আসে। কিন্তু কারা শুরু করেছিল? ওই ঢাকা ইউনিভার্সিটির ওই মাঠে যে জিন্নাহ সাহেব উর্দুর কথা বলেছিলেন, রাষ্ট্রভাষা হবে, তার প্রতিবাদ কারা করেছিল, স্মারকলিপি কারা দিয়েছিলেন, এই কথা আলোচনায় আসবে না। সব আমরা করেছি।
এই যে ভুলিয়ে দেওয়া, একটা ঐতিহাসিক ঘটনাকে ভুলিয়ে দেওয়ার প্রবণতা, আমাদের কি বলে 7ই নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস, এটা আমরা বলি। এই বিপ্লব ও সংহতি দিবস কেমন করে তৈরি হলো, এটা কেমন করে আদৌ কি আসতো? এটা যারা এর পিছনে কাজ করেছিলেন তাদের নাম আমাদেরকে কি পড়ানো হয়, তাদের নাম কি আমাদেরকে শেখানো হয়? না, এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। মনে হয় হঠাৎ করে ওই বিপ্লব সংহতি দিবস থেকেই আমাদের যাত্রা শুরু হলো, এর আগে আর কিছু নাই, এরকম একটা প্রবণতা। আবার আমাদের 90 আন্দোলন হলো, সেখানেও আমরা ভুলে গেলাম 91 যে সরকার হলো, সেই সরকার ওই 3 যে রাজনৈতিক দলের গ্রুপের যে রূপরেখা ছিল তার আলোকে যে রাষ্ট্র পরিচালনার কথা ছিল, এটা বেমালুম ভুলে গেলেন। এই যে ভুলিয়ে দেওয়া, যে ঘটনাটা ঘটে আমি তার বেনিফিশিয়ারি হওয়ার পরে আমি ওটাকে ভুলিয়ে দিলাম, এই যে প্রবণতা, এটাই আমরা এখনও দেখছি। দেখেন, আপনারা সবাই জানেন তো, ওই 31 দফা নিয়ে অনেক কথা বলা হচ্ছে। 31 দফা আমরা যখন রেফারেন্ডামের কথা বলছি পার্লামেন্টে অথবা বাইরে, পার্লামেন্টে বিশেষ করে যখন বলছি, তখন আমাদেরকে বলা হচ্ছে যে 31 দফার উপরে ম্যান্ডেট পেয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, ম্যান্ডেট পেয়েছেন, এই জন্য তো সরকার গঠন করেছেন। 31 দফার প্রথম দফা, একেবারে প্রথম দফা, এটা নিয়েই কিন্তু আমাদের ডিবেট। এটা হলে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যেতাম। দ্য ইলিগাল অ্যান্ড illegitimate Awami League government has introduced numerous amendments to the fundamental framework of the Constitution, driven by the malevolent intent of clinging to power against the will of the people. Stop. A Constitutional Reforms Commission, 31 দফার প্রথম দফা, a Constitutional Reforms Commission will be formed to carefully review and repeal or amend all controversial and undemocratic constitutional changes. Democratic rights of the people will be restored by reinstating the provision for a referendum in the Constitution. এই যে এটা নিয়ে তো ডিবেট হচ্ছে। আমরা যখন পার্লামেন্টে বলছি যে আমরা তো 2টা শপথ নিয়েছি, গণভোট হয়েছিল, আমরা তো 2টা শপথ নিয়েছি, আমাদের ট্রেজারি বেঞ্চ একটা শপথ নিয়ে বসে আছেন। ওনারা 31 দফা নিয়ে এত কথা বলেন, কিন্তু ওনাদের প্রথম দফাটার কথা ওনারা মানতে চান না। এইটা মানলে, এই যে আপনারা বলেছেন যে এই যে রিফর্ম of the judiciary, police, military and electoral systems, correction of structural weaknesses and of pre-revolution institutions, reformation of local government and its decentralizations, constitutional and legal reforms, stop state violence, non-judicial killing, forced abduction, etc. এই যে সব প্রত্যাশা, এই যে সব ইচ্ছা, ওই 24-এর ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু এটার ভিতর দিয়ে হয়ে যায় যদি এটা আমরা মানিয়ে নিতে পারতাম। আমরা যে এতবার বলছি পার্লামেন্টে, এদিক দিয়ে ওনারা হাঁটবেনই না। ওনারা জুলাই চার্টার নাকি অক্ষরে অক্ষরে পালন করবেন, কিন্তু ওনারা এই রিফর্মসে যাবেন না, খালি বলেন যে অ্যামেন্ড করি। তাহলে ওনারাই তো লিখেছিলেন, ওনাদের চিন্তাবিদরা অনেক চিন্তা করে তো লিখে দিয়েছিলেন, সেটাই তো ম্যান্ডেট পেয়েছেন বলে ওনারা বলেন। তাহলে আমাদের সব জায়গায় বলতে হবে, এটা আমাদের এখনো অনেক দূর যেতে হবে। এটা খুব সহজেই যে হয়ে যাবে এরকম মনে হচ্ছে না। পার্লামেন্টে এতদিন 2টা অধিবেশন হয়ে গেল, বারবার বলা হয়েছে, এটা নিয়ে অনেকবার বলা হয়েছে, আপনারা জানেন, কিন্তু ওরকম রেসপন্ড করছে না। কিন্তু আমাদের জীবনের সকল বিভাগ থেকে, সকল দিক থেকে, প্রফেশনালদের ভিতর থেকে, সবার পক্ষ থেকে যদি জোরালো দাবি উচ্চারণ হয় এবং এই দাবি যদি বড় একটা সাউন্ড আকারে প্রকাশিত হয়, তাহলে অবশ্যই সরকার রিথিঙ্ক করতে বাধ্য হবেন। এবং আমাদের জুলাইয়ের যে আত্মত্যাগ, আমাদের বাচ্চাদের যে আত্মত্যাগ, তাদের যে স্বপ্ন, এই যে কত মানুষের যে কষ্ট, তারা এখনও কত কষ্ট করছেন, তারা এখনও হসপিটাল চিকিৎসাধীন আছেন, তারা এখনও বয়ে বেড়াচ্ছেন, তাদের কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, এই যে কষ্ট বয়ে বেড়াচ্ছেন, তাদের কোনো কষ্টই থাকবে না যদি আমরা ওইরকম একটা নতুন বন্দোবস্তে বাংলাদেশ গড়তে পারি।
এবং এখনই 55 বছরে প্রথম সুযোগ সৃষ্টি হয়েছে ওরকম একটা নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়ার। আসুন আমরা সবাই মিলে জোরালো ভূমিকা রাখি, ইনশাআল্লাহ আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব।